অথবা কারোর চন্দ্র নিচস্থ থাকা অবস্থায় কেমদ্রুম যোগ হচ্ছে, তাহলে কি হবে? তাহলে কি এই যোগ খণ্ডন হয়ে যাবে? নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অনেক মোটিভেশনাল স্পিকারের থেকে আমরা জানি যে তারা বলেন যে জীবনে ফোকাসড হতে, নিজের চিন্তাভাবনাকে কেন্দ্রীভূত করতে, আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারলেই আমরা বিভিন্ন কাজে এগোতে পারি। আজ আমরা যে যোগ নিয়ে আলোচনা করব, এই যোগে আমাদের হাতে অপরচুনিটি থাকলেও আমরা হয়তো পারবো না সেগুলোকে গ্র্যাব করতে। ডিটেলে জানবো আমরা কেমদ্রুম যোগের ব্যাপারে। কেমদ্রুম যোগের ব্যাপারে মহামুনি পরাশর, জৈমিনী বা বিভিন্ন বড় বড় জ্যোতিষগণ ব্যাখ্যা করেছেন। এই যোগ হতে গেলে কিছু শর্ত আছে যা আমাদেরকে দেখতে হয়। যেমন প্রথম শর্তটি হলো, যদি কখনো এমন হয় যে কুণ্ডলিতে চন্দ্র যে ঘরে বসে আছে তার থেকে দ্বিতীয় ঘরে এবং দ্বাদশ ঘরে, অর্থাৎ চন্দ্রের দুই পাশেই যদি কোনো গ্রহ অবস্থিত না থাকে, এটা প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্তটি কি? দ্বিতীয় শর্তটি হলো যে যদি চন্দ্র সাপেক্ষে কেন্দ্রে, কেন্দ্রঘর মানে 1, 4, 7, 10 এরকম কেন্দ্রে যদি কোনো গ্রহ না থাকে এবং লগ্ন থেকেও যাতে কেন্দ্রে কোনো গ্রহ না থাকে, তাহলে অ্যাবসোলিউট কেমদ্রুম যোগ তৈরি হয়, যার ফল নিয়ে আমরা পরে ডিসকাশন করছি। এই চার্টটিকে যদি আমরা দেখি ভালো করে, তাহলে দেখা যাবে এই যে চন্দ্র হলো, প্রথম শর্তটি কি উল্লেখ করা হয়েছিল যে চন্দ্রের দুপাশে, অর্থাৎ দ্বিতীয় ঘর মানে চন্দ্র যে ঘরে বসে আছে এটাকে যদি 1 ধরি, তাহলে এই ঘরটা সেকেন্ড হাউস আর এই ঘরটা হলো 12th হাউস চন্দ্রের সাপেক্ষে। তাহলে চন্দ্র যে ঘরে বসে আছে সেই ঘরে দ্বিতীয় ঘরেও কোনো গ্রহ নেই এবং দ্বাদশ ঘরেও কোনো গ্রহ নেই। এখানে রাহু কেতুকে ধরা হয় না। কেন ধরা হয় না আমরা আসছি পরে। তো দেখা যাচ্ছে যে চন্দ্রের দুপাশে কোনো 7টি গ্রহের মধ্যে কোনো গ্রহ নেই। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি? সেকেন্ড শর্তটা বলা হচ্ছে যে চন্দ্র সাপেক্ষে যেন কেন্দ্রে কোনো গ্রহ না থাকে। কেন্দ্র ঘর মানে কি? 1, 4, 7, 10। তাহলে এটা যদি 1 নাম্বার ঘর হয়, এটা হবে 4th হাউস, এটা হবে 7th হাউস আর এটা হবে 10th হাউস। দেখুন এখানেও কোনো গ্রহ নেই। আচ্ছা, এবার দেখুন লগ্ন সাপেক্ষে, লগ্ন ঘরটিকে যদি 1 ধরা যায়, তাহলে 1, 2, 3, 4 এই 4th হাউসে কোনো প্ল্যানেট নেই। আবার ধরুন এইটা হলো 7th হাউস, এখানে কোনো প্ল্যানেট নেই। আবার ধরুন এখানে 8, 9, 10 এই ঘরটাতেও কোনো গ্রহ নেই। ঠিক আছে? তো লগ্ন সাপেক্ষে কেন্দ্র ঘরে যদি কোনো প্ল্যানেট না থাকে, চন্দ্র থেকে যদি কোনো কেন্দ্রে কোনো প্ল্যানেট না থাকে এবং চন্দ্রের দুই পাশে যদি কোনো প্ল্যানেট না থাকে, তাহলে অ্যাবসোলিউট কেমদ্রুম যোগ তৈরি হবে। দেখুন আমরা জানি যে চন্দ্রের কোনো শত্রু নেই। আমরা দেখেছি গ্রহের শত্রু মিত্র চার্টে। দেখুন এখানে যে চন্দ্র বসে আছে, এই চন্দ্রের কিন্তু কোনো শত্রু নেই, শত্রুঘর কিন্তু ফাঁকা। তার মানেটা কি? তার মানে হলো যে চন্দ্র এমন এক গ্রহ যা একা থাকতে পারে না। কোনো গ্রহের সাথে থাকলে তার চরিত্র গ্র্যাব করতে পারে। তাই চন্দ্র যে কোনো গ্রহের দ্বারা প্রভাবিত হয়। তাই যদি চন্দ্রের আশেপাশে সাপোর্ট করার মতো কোনো গ্রহ না থাকে, তাহলে প্রথম যে জিনিসটা জাতক জাতিকার মধ্যে দেখা যায় সেটা হলো একাকিত্ব, ভয় এবং সে সবসময় কারোর ওপর নির্ভর করতে চায়। আবার চন্দ্র কোনো গ্রহ দ্বারা দৃষ্ট না হলেও সমস্যা, চন্দ্র কিন্তু হয়ে যাবে একা, সে ডিসিশন নিতে পারবে না। যেমন আমরা দেখি যে চন্দ্র যদি মঙ্গল দ্বারা দৃষ্ট বা মঙ্গলের প্রভাবাধীনে থাকে, তাহলে পরে রাগ, জেদ ইত্যাদি হয় ইন জেনারেল। তো এখানে চন্দ্র যদি কোনো গ্রহ দ্বারা প্রভাবিত না হয়, তার মানে তার মনের মধ্যে ভয়ের সঞ্চার ঘটবে, ব্যাস এইটুকুই কিন্তু। এবার বাকি যে ফলগুলি আপনারা শুনে থাকেন যে বিয়ে হয় না, মানে কেমদ্রুম যোগ থাকলে বিয়ে হয় না, অর্থ থাকে না, জীবনে এগোতে পারে না, এ সবগুলোই কিন্তু হলো এই লোনলিনেস, ভয়, ডিসিশন নিতে না পারার ফল। তার মানে কিন্তু এই নয় যে কেমদ্রুম যোগ মানে দারিদ্র যোগ। এবার বলি, যদি এমন হয় যে লগ্নের সপ্তমে থাকলো চন্দ্র, তাহলে কি হবে? তাহলে কি কেমদ্রুম যোগ হলো? তখন কিন্তু এই অশুভ যোগ খণ্ডন হয়ে যায়। মানে ধরুন এই চার্টে যদি চন্দ্র বসে থাকে 1, 2, 3, 4 4th হাউসে, এখানে যদি আমাদের বসে থাকে চন্দ্র, মুন, এটা হচ্ছে 4th হাউস লগ্নের সাপেক্ষে, তাহলে এরকম যদি কন্ডিশন হয় কখনো, তাহলে কিন্তু এই কেমদ্রুম যোগ খণ্ডন হয়ে যায়। আবার যদি চন্দ্র সাপেক্ষে কোনো গ্রহ যদি তার কেন্দ্রে থাকে, এখানে ধরুন থেকে গেল শনি, তাহলে ঠিক আছে বীজযোগ তৈরি হলো, কিন্তু কেমদ্রুম যোগ হলো না। এবার বিভিন্ন শর্তে যদি কেমদ্রুম যোগ খণ্ডন হয়ে যায়, তাহলে পরে কিন্তু এই যোগের মানে এই যোগ, এই খারাপ যোগ বিশেষ ফলপ্রসূ হয় না। এই যোগে কিন্তু রাহু কেতু বিচার্য বিষয় নয়। অর্থাৎ চন্দ্রের দ্বাদশে বা দ্বিতীয় যদি রাহু বা কেতু থাকে, তবে কিন্তু এই যোগ ভঙ্গ হবে না। কারণ রাহু কেতু কিন্তু কখনোই গ্রহ নয়,
এদের কিন্তু বাস্তব কোনো অস্তিত্ব নেই। এই রাহু কেতুর অ্যাক্সিসে চন্দ্র চলে আসলে একটু বেশিই ক্ষতি হয় কিন্তু চন্দ্রের, যেমন অত্যধিক জেদ, ডিপ্রেশন বেশি, দুঃখী হয়ে থাকা, বিভিন্ন মানসিক রোগ, অল্পকে বেশি বড় করে ভাবা ইত্যাদি কিন্তু দেখা যায় জাতক জাতিকাদের মধ্যে। আচ্ছা, এইবার যদি চন্দ্র উচ্চস্থ বা নিচস্থ থাকে তাহলে কি হবে? তাহলে কি এই যোগ ভঙ্গ হবে? দেখুন, চন্দ্র এখানে বসে আছে বৃষ রাশিতে উচ্চস্থ হয়ে, ধরে নিন এখানে বৃষ রাশিতে 3 ডিগ্রির মধ্যে আছে চন্দ্র উচ্চস্থ, অথবা কারোর চন্দ্র নিচস্থ থাকা অবস্থায় কেমদ্রুম যোগ হচ্ছে, তাহলে কি হবে? তাহলে কি এই যোগ খণ্ডন হয়ে যাবে? একদমই কিন্তু নয়। কেমদ্রুম যোগের সাথে চন্দ্রের উচ্চস্থতা বা নিচস্থতার কোনো সম্পর্ক নেই। দুটি কেসেই কিন্তু এই যোগের কুপ্রভাব পড়বে। যেহেতু চন্দ্র আমাদের মন এবং আমাদের মনের বশবর্তী হয়েই আমরা সব কাজ করে থাকি, তাই এই যোগ সত্যিই থাকলে, অর্থাৎ ভঙ্গ না হলে, আমাদের মন আমাদের কন্ট্রোলে থাকে না। বিভিন্ন রকম মানসিক পীড়ায় আমরা জর্জরিত হয়ে যাই, যার ফলস্বরূপ জীবনের নানা বাধা নর্মালি আসলেও তা আমরা কাটাতে পারি না। কিন্তু এই সমস্ত মানুষের জীবনে যদি গাইড করার মতো কোনো মানুষ থাকে, তাহলে তারা জীবনে কিন্তু অনেক দূর পৌঁছতে পারেন। যেমন আইনস্টাইনেরও ছিল কিন্তু এই যোগ, কিন্তু তার মা ছিলেন তাকে গাইড করার মতো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।